আসসালামু আলাইকুম, কি খবর তোমাদের সবার? আমরা আজকে হাজারি স্যারের বইয়ের এমসিকিউ গুলো সলভ করব। হাজারি স্যারের বইয়ের প্রথম চ্যাপ্টারের পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা আমাদের, সেই চ্যাপ্টারের কিছু এমসিকিউ আজকে আমরা সলভ করব। অনেক ম্যাথ, প্রথম দিকে 50টা আজকে ট্রাই করব সলভ করার। তারপরে কালকে আমরা হাজারি স্যারের বাকিগুলো আবার সলভ করব এবং তারপরের দিন কবির স্যারের কোশ্চেনগুলো সলভ করব। তোমাদের এমন করে কিন্তু এর আগে একটা চ্যাপ্টার আমরা শেষ করেছি, রাসায়নিক পরিবর্তন। এই চ্যাপ্টারটা এমন করে 3টা ক্লাসে সলভ করব, তারপরে একটা 100 মার্কের এক্সাম নিব। তাই সবাই দ্রুত জয়েন করো, ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করে দাও। ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। আর আমাদের মেডিকেল আওয়ার ড্রিম গ্রুপ 180কে উপলক্ষে একটা প্রোগ্রাম আনতে যাচ্ছি আমরা। 180কে উপলক্ষে আমাদের একটা প্রোগ্রাম আসতে যাচ্ছে। তোমাদের এই সম্পর্কে আমরা কিছুদিন পরেই জানাবো। তোমাদের টেস্ট পরীক্ষাটা শেষ হোক, তোমাদের টেস্ট পরীক্ষাটা শেষ হইলে আমরা একটা প্রোগ্রাম আনবো সবাই, ঠিক আছে, সবার জন্য। ওকে, সবাই দ্রুত জয়েন করো, ক্লাসটা শেয়ার করে আসো। সবাই দ্রুত জয়েন করো, ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করে দাও। এখন আমরা প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা শুরু করে দেই। আমাদের প্রথমে কি কোশ্চেন আছে আমরা একটু আলোচনা করব। দেখো, আমাদের প্রথমে যে কোশ্চেনটা আছে, মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত? আমরা জানি আমাদের ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তাই না? 3টা স্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুদ্র মণ্ডল, এখানে অনেক বেশি ঝড় ঝঞ্ঝা হতে পারে। তারপরে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে বিশেষত্ব হচ্ছে ওজোন গ্যাস আছে। তারপরে আমাদের হচ্ছে মেসোস্ফিয়ারের তাপমাত্রা কমে যায়, আসলে শীতলতম পর্যায়ে পৌঁছায়। মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যদি বলি, কত হবে অ্যান্সার বলো তো সবাই? মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত? সবাই দ্রুত অ্যান্সারটা জানাই দাও, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করে দাও। সবাই দ্রুত অ্যান্সারটা জানাই দাও, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করে দাও। মেসোস্ফিয়ারের উচ্চতা কত? মেসোস্ফিয়ারের উচ্চতা কত? সবাই একটু আমাকে দ্রুত জানাই দাও। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা? আর সবাই একটু ক্লাসে শেয়ার করে আসো, আর ক্লাসে শেয়ার করে একবার ডান লিখো তো, দেখি আমাদের ক্লাসগুলো কে কে শেয়ার করছে। আমরা সামনে শেয়ারের কাউন্ট করে একটা গিফট দেওয়ার ব্যবস্থা করব। বলছিলাম তোমাদের, যারা হচ্ছে খুব বেশি আমাদের গ্রুপের জন্য কন্ট্রিবিউটর হিসেবে কাজ করবে, তাদের জন্য আমাদের টি শার্ট গিফট আছে, ঠিক আছে? আমাদের 50 থেকে 85 কিলোমিটার, ঠিক আছে। গ অ্যান্সার হয়েছে তোমাদের। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান উপাদান কি? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের বিশেষত্ব কি? আমি তোমাদের একবার বলতে বলছিলাম, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের বিশেষত্ব কি বলো তো? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের বিশেষত্ব হচ্ছে এখানে ওজোন আছে, ওজোন গ্যাস আছে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের বিশেষত্বটা কি? আমাকে দ্রুত একটু জানাই দিতে হবে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের বিশেষত্ব কি? এখানে কোন ধরনের গ্যাস আছে বলো তো সবাই? এখানে ওজোন গ্যাস আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন আছে। কি আছে সবাই বলো তো? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে? আমাকে একটু সবাই দ্রুত জানাই দাও। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে? আমাকে একটু দ্রুত জানাই দিতে হবে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে? ওজোন আছে। ওকে, ঠিক আছে, আমরা পরে কোশ্চেনে চলে যাব। বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারের নিচে কোনটি থাকে না? আমরা জানি হোমোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার, প্রথম 2টা স্তর আমাদের ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারকে হোমোস্ফিয়ার বলা হয়। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারকে কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারকে বলা হয় হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ারে আমাদের তোমার হচ্ছে মিথেন গ্যাস থাকে না, হ্যাঁ, আর হেটারোস্ফিয়ারে আয়ন থাকে। তাহলে হোমোস্ফিয়ারে আর্গন থাকে, অক্সিজেন থাকে, অক্সিজেন পরমাণু থাকে, কিন্তু আমাদের মিথেন থাকে না। হোমোস্ফিয়ারে কোনটা থাকে না? সবাই একটু দ্রুত বলো তো, হোমোস্ফিয়ারে কোনটা থাকে না? আর আমাদের প্রি মেডিকেল ব্যাচের ভর্তি কিন্তু আমরা শুধুমাত্র মে মাস পর্যন্ত নিব, এরপরে আর কোনো কেউ প্রি মেডিকেল ব্যাচে যুক্ত হতে পারবে না। প্রি মেডিকেল ব্যাচে আমরা ফুল বই পড়াচ্ছি, বায়োলজি ফুল বই, কেমিস্ট্রি ফুল বই। মে মাসের পরে আর ভর্তি নিব না, তার কারণ হচ্ছে মে মাসের মধ্যে আমাদের শর্ট সিলেবাসের ম্যাক্সিমাম চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাই আমরা মে মাসের পরে আর প্রি মেডিকেল ব্যাচে ভর্তি নিব না। আমাদের প্রি মেডিকেল ব্যাচে এই চ্যাপ্টারটা শেষ হয়েছে, তাই আমরা পাবলিক গ্রুপে এই চ্যাপ্টার এমসিকিউ দিচ্ছি। তোমাদের যাদের আমাদের প্রি মেডিকেল ব্যাচে জয়েন করার ইচ্ছা, তারা খুব দ্রুত জয়েন করে ফেলো। সেখানে আমরা খুব বই ধরে ধরে ব্যাখ্যা করে পড়াচ্ছি, প্লাস সিকিউ সলভ করাবো, তারপরে এমসিকিউ কিভাবে আসে, মেডিকেল প্যাটার্ন কিভাবে, সবকিছুই দেখানো হচ্ছে ওখানে, হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এরপরে কোশ্চেনে। এরপরে কোশ্চেনটা কি আছে? বায়ুমণ্ডলে কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি? কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি? দেখো, ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, আর তারপরে আমাদের ট্র্যাটোস্ফিয়ার বলতে কিছু নাই, স্ট্র্যাটোস্ফিয়ার আছে।
থার্মোস্ফিয়ারের তাপমাত্রা সবচেয়ে বেশি? কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি বলো তো? কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি? থার্মোস্ফিয়ারের তাপমাত্রা সবচেয়ে বেশি। কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি বলো তো? থার্মোস্ফিয়ারের তাপমাত্রা সবচেয়ে বেশি। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোশ্চেনে। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটা? আমরা বলেছিলাম আমাদের শীতলতম অঞ্চল কোনটা, সবাই একটু কমেন্ট করো তো। তাপমাত্রা শীতলতম স্থানে পৌঁছায় কোনটাতে? মেসোস্ফিয়ারে। তাপমাত্রা শীতলতম অবস্থায় পৌঁছায় কোথায়? মেসোস্ফিয়ারে। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখছো পাশে বোর্ড লেখা আছে যে বিভিন্ন বোর্ডের কোশ্চেন, কিন্তু এগুলা বোর্ডের কোশ্চেন রিপিট হয়, প্লাস হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষাও এখান থেকে কমন পড়ে, বিভিন্ন ভার্সিটি পরীক্ষাতেও কমন পড়ে। তাহলে আমাদের হাজারি স্যারের বইগুলো ব্যাখ্যা সহ পড়া অনেক দরকার। আমি ব্যাখ্যাগুলো মুখে মুখে বলছি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? মেসোস্ফিয়ার হবে। মেসোস্ফিয়ারের তাপমাত্রা শীতলতম অবস্থায় পৌঁছায়, ঠিক আছে? ওজোন স্তরের বায়ুমণ্ডলে কোন অঞ্চলে অবস্থিত? আমি বলেছিলাম ওজনের বিশেষত্ব কোথায়? ওজনের বিশেষত্বটাই কি? স্ট্র্যাটোস্ফিয়ারের বিশেষত্বই কি বলো তো? স্ট্র্যাটোস্ফিয়ারের বিশেষত্বটাই কি? স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে? ওজোন থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের বিশেষত্বটাই কি বলো তো একটু আমাকে সবাই? স্ট্র্যাটোস্ফিয়ারের বিশেষত্বই হচ্ছে এখানে ওজোন থাকে, মনে থাকবে সবার? তাহলে ট্রপোস্ফিয়ার হচ্ছে ক্ষুদ্রমণ্ডল, এখানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি যা হয়। তারপরে আমরা ট্রপোস্ফিয়ারের পরে কোথায় যাব? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারকে তোমার হচ্ছে শান্তমণ্ডল বলা হয়। আর তারপরে আমরা মেসোস্ফিয়ারে চলে যাচ্ছি। মেসোস্ফিয়ারে তোমার হচ্ছে শীতলতম অবস্থায় পৌঁছায়, বুঝছো? আর স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন থাকে। ওজোন কোন স্তরে থাকে? সবাই দ্রুত কমেন্ট করে জানাই দিতে হবে আমাকে, ওজোন কোন স্তরে থাকে? ওজোন কোন স্তরে থাকে? সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে এবার মেনশন দাও। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে এবার মেনশন দাও। স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন থাকে। আর আমাদের সিনোনিম অ্যান্টোনিমের যে প্রোগ্রামটা চলছে সেটা মাঝে মাঝে চলবে, ঠিক আছে? আমরা এমসিকিউ প্রোগ্রামের মাঝে সিনোনিম অ্যান্টোনিম আনবো আবার। 2টা ক্লাস হয়েছে, জাস্ট তোমরা দেখে নিতে পারো ক্লাসগুলো। ওকে, এরপরে কোশ্চেনে চলে যাব আমরা। আমাদের বায়ুমণ্ডলে কোন অঞ্চলে ঝড়ঝন্ডা হয়? একটু আগেই বললাম বায়ুমণ্ডলে কোন অঞ্চলে ঝড়ঝন্ডা হয় বলো তো? বায়ুমণ্ডলে ক্ষুব্ধ মণ্ডল, রাগী মণ্ডল, তেজি মণ্ডল, ঝড়ঝান্ডা হয় ট্রপোস্ফিয়ার। এই যে ঝড় হয়, বাতাস আসে। আমার দিনে মামার বাড়িতে কে একটা কবিতা ছিল না, ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ। এই ঝড়ের সময় আম কুড়াও তোমরা কেউ? আমি অনেক আম কুড়াইছি ছোটবেলায়, আমি দাদি ছোট বোন মিলে ঝড়ের মধ্যে আম কুড়াতাম। এমন জোরে শো করে একটা বাতাস আসতো, এটা ট্রপোস্ফিয়ারে। তাহলে ঝড়ঝন্ডা কোথায় হয় বলো তো? ঝড়ঝন্ডা হয় ট্রপোস্ফিয়ারে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখি আমাদের কি আছে। সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার প্রয়োজন। সাইক্লোন তৈরি হইতে সাগরের তাপমাত্রা কত হওয়া প্রয়োজন বলো তো? সাইক্লোন তৈরি হইতে সাগরের তাপমাত্রা 27 ডিগ্রি হওয়া প্রয়োজন। 27 ডিগ্রি বা 80 ডিগ্রি ফারেনহাইট। 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট হলে 80, ঠিক আছে? ওকে, এরপরে আমরা চলে যাব তারপরে কোশ্চেনে। তারপরে কোশ্চেনটা কি আছে দেখে আসি আমাদের। নিচের কোন সূত্রটি বয়লের সূত্রের প্রকাশ? আচ্ছা, বয়লের সূত্র সবাই তোমরা জানো না? বয়লের সূত্র ভি ব্যস্তানুপাতিক পি না, বয়লের সূত্র ভি ব্যস্তানুপাতিক পি, ঠিক আছে? 1/p। তার মানে আয়তন কমে যাবে চাপ বাড়াইলে। চাপের সাথে আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, চাপ প্রয়োগ করলে আয়তন কমে যাবে, এটাই তো বয়লের সূত্র, ঠিক আছে? আমরা বয়লের সূত্রকে আমরা একটু কনভার্ট করি। দেখো পি, এই জায়গায় ভি দিলাম আমরা, ভি দেওয়ার পরে আমাদের এখানে আমরা সমান চিহ্ন আনলাম আর হচ্ছে কে আনলাম, ধরো কে আনলাম আর 1/p। ওকে, এরপরে আমরা দেখি পিভি, এদিকে যদি পিভিটাকে নিয়ে আসি এদিকে শুধু কে থাকে, তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 হয় না? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? সবাই দ্রুত বলো তো আমাকে অ্যান্সারটা কোনটা হবে? সবাই দ্রুত আমাকে জানিয়ে দাও অ্যান্সারটা কি হবে। P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, তাই না? এটাই তো বয়লের সূত্রের কনভার্ট করা রূপ। তাহলে আমরা এখানে অ্যান্সার কত নিব? গ নিব। সবাই দ্রুত জানাই দাও তো কত নিবে অ্যান্সার। সবাই দ্রুত আমাকে একটু জানাই দাও এখানে অ্যান্সারটা কত হবে। সবাই দ্রুত আমাকে একটু জানাই দিতে হবে এখানে অ্যান্সারটা কত হবে। সবাই ক্লাসটা একবার শেয়ার করে আসতে হবে, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করে দিতে হবে দ্রুত, ঠিক আছে? ওকে, আমাদের অ্যান্সারটা সি হবে। তারপরে চলে যাই আমরা, আমাদের কি আছে এখানে, কোনটি পরম শূন্য তাপমাত্রা? দেখো এই কোশ্চেন কতবার এসেছে। বরিশাল বোর্ড 2015-তে এসেছে, আমাদের রাজশাহী বোর্ড 2015-তে এসেছে, যশোর বোর্ড 2016-তে আসছে, বাকি দুটো 16-তে আসছে। তাহলে 3বার কোশ্চেনটা চলে আসছে, এই কোশ্চেনটা আবারও আসতে পারে। আমাদের পরম শূন্য তাপমাত্রা কত বলো তো? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। পরম শূন্য তাপমাত্রা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। পরম শূন্য তাপমাত্রা কত বলো
তো সবাই -273°C। ওকে, গ একজন লিখেছো গ গ তো 25°C, এটা তো আমাদের কক্ষ তাপমাত্রা। গ 25°C কক্ষ তাপমাত্রা, আর 0°C হচ্ছে প্রমাণ তাপমাত্রা। প্রমাণ তাপমাত্রা, ঠিক আছে। তাহলে পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273°C। আমাকে কেলভিন স্কেলে কত সেটা একটু তোমরা লিখে দেখাবা, দেখি তোমরা পারো কিনা। -273°C হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এটাকে কেলভিনে রূপান্তর করলে কত হয় সবাই দ্রুত কমেন্ট করে জানাই দাও। এটাকে কেলভিনে রূপান্তর করলে কত হয় সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও। তো এটা তো সেলসিয়াসে আছে, কেলভিনে রূপান্তর করলে কত হয় সবাই একটু জানাই দাও। ওকে, 0 কেলভিন, ঠিক আছে, 0 কেলভিন। ওকে, এরপর আমরা চলে যাব তাত্ত্বিকভাবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়? পরম শূন্য তাপমাত্রায়। তাত্ত্বিকভাবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়? পরম শূন্য তাপমাত্রায়, দ্যাট মিন্স -273°C। এটাও অ্যান্সারটা কি হবে বলো তো সবাই? এটাও অ্যান্সারটা -273°C হবে। ওকে, এটাও -273°C হবে। একটু বুঝে শুনে এমসিকিউ পড়ো, দেখবে এমসিকিউ সব হয়ে গেছে। আমাদের গত বছর কিন্তু অনেকেই 200-তে 200 পাইছে, কেমিস্ট্রিতেও 200-তে 200 পাইছে, বায়োলজিতেও 200-তে 200 পাইছে। কেমনি সম্ভব? এমসিকিউ সবগুলা হয়েছে, অনেকগুলাই ছিল, তার মধ্যে যে কটা পারে সেটাই দিছে একদম। তাহলে আমরা এমসিকিউতে ফুল মার্ক পেলাম, সিকিউতেও তারা ফুল মার্ক পেয়েছে। তোমরা কিভাবে সিকিউতে ফুল মার্ক পাবা এটা নিয়ে আমাদের একটা সারপ্রাইজ আছে। তোমরা মেডিকেল আওয়ার ড্রিমে চোখ রাখো, আমরা হয়তো এক সপ্তাহের মধ্যে আমরা একটা বিষয় তোমাদের অ্যানাউন্স করে দিব। আমাদের সিকিউ নিয়ে একটা প্রোগ্রাম আসতেছে সামনে। তোমরা কিভাবে A+ পেতে পারো, কিভাবে GPA 5টা তোমাদের ইজি হয় পাওয়া, সেটা শিখাবো আমরা। ওকে, ঠিক আছে, তাহলে -273°C। এরপর আমরা চলে যাব আমাদের পরেরটাতে, আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? সবাই জানে আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT। আদর্শ গ্যাসের সমীকরণ বা সমন্বয় সূত্র কোনটা বলো তো? PV = nRT। আদর্শ গ্যাসের সমীকরণ বা সমন্বয় সূত্র কোনটা? PV = nRT। ওকে, PV = nRT সবাই জানে, এটা PV = nRT সবাই জানে। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা? যদি কোশ্চেনের মধ্যে গতীয় কথাটা উল্লেখ থাকে তাহলে অ্যান্সারটা কি হবে সবাই আমাকে জানাই দাও। যদি কোশ্চেনের মধ্যে গতীয় কথাটা উল্লেখ থাকে তাহলে অ্যান্সারটা কি হবে? তাহলে অ্যান্সারটা কত হবে আমাদের? PV = 1/3 mnc²। ঠিক আছে, এটা আমাদের PV = 1/3 mnc², এটা গতীয় সমীকরণ। যদি তোমার কাছে গতীয় সমীকরণ চায় তাহলে PV = 1/3 mnc² দিবা, mnc²। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক বেশি। গতীয় সমীকরণ, গতীয় সমীকরণ চাইলে এটা দিতে হবে। গতীয় সমীকরণ চাইছে তুমি PV = nRT দিয়ে দিছো, হবে না। PV = nRT কিন্তু আদর্শ সমীকরণ, আর PV = 1/3 mnc² হচ্ছে গতীয় সমীকরণ। এটা পারতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে চলে যাব আমাদের পরের কোশ্চেনে। আমাদের পরের কোশ্চেনটা কি আছে দেখো, এইচটিপিতে কোন গ্যাসের মোলার আয়তন কত? এইচটিপিতে কোন গ্যাসের মোলার আয়তন, এসটিপি যদি বলতো, এসএটিপি না বলে যদি এসটিপি বলতো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার যদি বলতো, এটা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার, তাই না? পার্থক্য তো জানো, একটা 0°C, একটা 25°C নিয়ে কাজ করে। যাই হোক, যদি এসটিপি বলতো তাহলে আমরা 22.5 লিটার বলতাম, কিন্তু আমাদের তো এসটিপি বলেনি, আমাদের কি বলেছে? আমাদের এসএটিপি বলেছে। তাহলে অ্যান্সারটা শু করে ঘতে চলে যাবে। এসএটিপি না এসটিপি এটা খেয়াল রাখা লাগবে। এই কোশ্চেনটা দেখার সময় এসএটিপি না এসটিপি এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের 24.789 লিটার হবে, ঠিক আছে? এটা মাথায় রেখো, কিন্তু এটাও আসছে, ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে। তোমরা এমসিকিউ কিন্তু কমন পড়বে, তোমাদের ভয় পাওয়ার কিছু নয়। আমরা যেগুলো পড়াচ্ছি এগুলো একটু সাহস করে পড়ে ফেলো। এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? এসটিপিতে 1 মোল, যেহেতু এসটিপি বলেছে তাহলে তো 1 মোল হলে তো 22.4 লিটার, সোজা কথা। এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইডের আয়তন কত বলো তো? এসটিপিতে যেহেতু এসটিপি বলেছে এবং 1 মোল বলেছে তাহলে অ্যান্সারটা আমাদের 22.4 লিটারই হবে। কি হবে দ্রুত জানাই দাও। এই ক্ষেত্রে কি হবে? এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার। তোমরা ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে। তোমরা ব্যাপারটা ক্লিয়ার কিনা। দেখো আমাদের মাত্র 14 মিনিট সময় গেছে, আমরা 15টা এমসিকিউ সলভ করছি। দ্যাট মিন্স আমরা মিনিটে এমসিকিউ সলভ করছি, এগুলো কিন্তু অনেক দরকার। ওকে, তারপরে আমরা চলে যাব আমাদের পরের কোশ্চেনে। আমাদের পরের কোশ্চেনটা কি আছে একটু দেখি। গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটা? গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটা? এটা একটু আমাদের সলিউশন করে আসা লাগবে। গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটা? এটা আমাদের একটু সলিউশন করে আসা লাগবে। আমরা জানি কি বলো তো সবাই? PV = nRT এর কথা সবাই জানো না? PV = nRT এটা কিন্তু সবাই জানো। PV = nRT কে যদি আমি কনভার্ট করে লিখি, PV = W/mRT,
কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা পি ভিটাকে নিচে দিয়ে দিব, এমটাকে উপরে আনবো। তাহলে পিএম ইজ ইকুয়াল টু, আবার ভেবো না পিএম মানে প্রাইম মিনিস্টার, এখানে পিএম মানে কিন্তু প্রাইম মিনিস্টার না। তাহলে পিএম ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ভি আর টি, তাই না? ডব্লিউ বাই ভি আর টি, ডব্লিউ বাই ভি ইজ ইকুয়াল টু ডি লেখা যায় না, কারণ একক আয়তনে গ্যাসের ভরকে ঘনত্ব বলে। একক আয়তনে গ্যাসের ভরকে কি বলে? ঘনত্ব বলে। তাহলে ডব্লিউ বাই ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো সবাই কমেন্ট করে? ডব্লিউ বাই ভি ইজ ইকুয়াল টু আমরা ডি লিখতে পারি। তাহলে সুতরাং ডি ইজ ইকুয়াল টু কত? সুতরাং ডি ইজ ইকুয়াল টু কত বলো তো? ডি ইজ ইকুয়াল টু আমাদের ডি ইজ ইকুয়াল টু হয়ে যায় কত? আর টি বাই, আচ্ছা আর টি উপরে যাবে না, আর টি যাবে নিচে, আর টি বাই পিএম, তাই না? তাহলে পিএম বাই আর টি, দেখো তো কি হবে অ্যান্সারটা? সবাই বলো তো, এই সলিউশনটা সাথে করে নাও। তোমরা যারা সলিউশনগুলো করে নিবা পাশে বইয়ের পাশে টান দিয়ে করে নাও, সুবিধা হবে পরে তোমার বুঝতে। তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হবে? আর টি বাই, এটা সি হবে, ঠিক আছে? তাহলে পিএম বাই আর টি, ডি ইজ ইকুয়াল টু কি হবে? পিএম বাই আর টি। আর টিটা নিচে যাবে, কারণ কোনাকুনি গুণ করলে দেখো এটা নিচে 1 ধরলে, তাহলে 1 কোনাকুনি পিএম, তারপর ডির সাথে আর টি যায় না, কোনাকুনি গুণ তো বুঝো। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে সবাই বলো তো? এখানে অ্যান্সারটা কত হবে? এখানে অ্যান্সারটা সি হবে। আশা করি সবাই ক্লিয়ার, আশা করি তোমরা সবাই এখানে ক্লিয়ার আসো। এবার লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান, আর এর মান কতটা একক দেখেছো তোমরা বইতে? আর এর মান দেখেছো, লিটার অ্যাটমসফিয়ার এককে আছে, সিজিএস এককে আছে, এসআই এককে আছে, তাই না? তাহলে এখানে আমরা আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে কোনটা? যেখানে লিটার অ্যাটমসফিয়ার দেওয়া সেটা, সোজা কথা, যেখানে লিটার অ্যাটমসফিয়ার দেওয়া সেটাই হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে কোনটা সবাই বলো তো আমাকে একটু? আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে কোনটা? লিটার অ্যাটমসফিয়ার এককে হচ্ছে ক, যেটা সেটা। আরেকটা আছে আমাদের এসআই এককে, একটা সিজিএস একক। এই আর্চ মার্চ দেওয়া থাকলে সেটা সিজিএস একক, বুঝছো? এটা হচ্ছে সিজিএস একক। তাহলে এটা হচ্ছে এসআই একক, এটা কি একক? এসআই একক। আর এখানে আমাদের এটা বোল্টজম্যান ধ্রুবকের একক, তবে 10⁻⁻23 দেওয়া দরকার, তাহলে আমাদের বোল্টজম্যান ধ্রুবকের একক হয়ে যায়। এই এককগুলা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। এককগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, এককগুলা কিরকম? খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। এসআই এককে আর এর মান কত? একটু আগেই বলে আসলাম, এটা যদি লিটার অ্যাটমসফিয়ার এককে হয় আর এটা যদি তোমার সিজিএস এককে হয়, তাহলে এটা হচ্ছে আমার খ হবে অ্যান্সার এসআই এককে। এসআই এককে কোনটা হবে বলো তো সবাই? দেখো কত মজার পড়া, কত সোজা সোজা পড়া। যারা একবার বইটা পড়ছে তাদের জন্য কিন্তু লাভ আছে, যারা একবার চ্যাপ্টারটা শেষ করছে তাদের জন্য কিন্তু একদমই ইজি। এসআই এককে কোনটা বলো তো সবাই? এসআই এককে 8.314 জুল মোল পার কেলভিন পার, তাই না? এসআই এককে হচ্ছে খ হবে, এসআই এককে খ হবে। ওকে, এরপরে কোশ্চেনে চলে যাই আমরা, কি আছে দেখি। আমাদের সিজিএস এককে আর এর মান কোনটা? এটা আসছে ঢাকা বোর্ড 2017-তে, বরিশাল রাজশাহী বোর্ড 2017-তে। সিজিএস এককে তাহলে কোনটা হবে বলো তো? সিজিএস এককে কোনটা হবে আমাকে দ্রুত জানাই দিতে হবে। আমাদের 19-এর অ্যান্সার কোনটা হবে? 19-এর একক অ্যান্সার হবে তোমার হচ্ছে 10⁻7 আলা, যেটা আর্চ যেহেতু আসছে, আর্চ কথাটা আসলে কিন্তু 10⁻7 আসা লাগবে, তাই না? 10⁻7 যেটা সেটা হচ্ছে অ্যান্সার হবে। সিজিএস এককে আর্চ তো একক থাকবেই আর্চের মধ্যে, কিন্তু 10⁻7 থাকা লাগবে। তাহলে অ্যান্সার কত হবে বলো তো সবাই? অ্যান্সারটা কত হবে আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাইতে হবে, আর ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে অনেক অনেক বেশি করে, কারণ 180-কে হইলে আমরা একটা প্রোগ্রাম আনতে যাচ্ছি তোমাদের জন্য। আমাদের খুদে শিক্ষক নির্বাচন প্রোগ্রামটা তোমাদের খুব দ্রুতই চলে আসবে, এটা নিয়ে আমরা জানাবো তোমাদের, ঠিক আছে? ওকে, এরপরে আমরা চলে যাই আমাদের তারপরেটা কি, তারপরে কোশ্চেনটা কি দেখি আমরা। আর তারপরে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা কোনটা? মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা হচ্ছে কাজ মোল পার কেলভিন পার, কাজ মোল পার কেলভিন পার, কাজ মোল পার কেলভিন পার, তাই না? এখানে একটু ঘুরায় দিছে তোমার মাথাটা যাতে ঘুরায় যায়, এর জন্য। তোমার মাথা তো ঘুরাবে না, ঘুরাবে কেন? ঘুরাবে, আমরা সলভ করে গেছি না, পরীক্ষার হলে যে দেখলেই বুঝবা। কাজ মোল পার কেলভিন পার, তাহলে অ্যান্সারটা কত হবে? কাজ মোল পার কেলভিন পার, অ্যান্সারটা কত হবে আমাকে দ্রুত জানাই দাও তো সবাই। কাজ মোল পার কেলভিন পার। আর আমাদের জেনারেল নলেজ ইংলিশ ব্যাচে কিন্তু এখন 800 প্রায় 900-র কাছাকাছি স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। তোমরা যারা জেনারেল নলেজ ইংলিশ এখনই থেকেই শুরু করতে চাও, এই ব্যাচটা আমাদের চলবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। যারা এখন থেকে শুরু করতে চাও তারা জয়েন হয়ে যাও। আমাদের 3টা জেনারেল নলেজ ক্লাস, 2টা ইংরেজি ক্লাস শেষ হয়েছে। বেশি দেরি করে জয়েন করলে পিছায় যাবা তুমি একটু, তবে ক্লাসগুলো রেকর্ড থাকবে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এখন তাহলে পরের কোশ্চেনে চলে যাই, দেখি পরের কোশ্চেনটাতে কি আছে। এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটা? এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান বললাম না, 10⁻³ আছে কিনা দেখবা। 1.38 10⁻³ বোল্টজম্যান ধ্রুবকের একক 1.38 10⁻23 মাইনাস আছে কিনা সেটা দেখা লাগবে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটা?
বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটা সবাই দ্রুত জানাই দাও তো। বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটা? বোল্টজম্যান ধ্রুবকের একক হচ্ছে গ। বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটা? অ্যান্সার হবে গ। ওকে, ঠিক আছে, এরপরে কোশ্চেন আমরা চলে যাই। এরপরে কোশ্চেনটা কি আছে আমরা একটু দেখি। এক অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু কত প্যাসকেল? আমরা এখন 22 নম্বর কোশ্চেনে আছি। আমাদের এক অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু কত প্যাসকেল? আমাদের এখানে 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আমাদের এখানে অ্যান্সারটা কত হবে? এটা একদম মুখস্থ মান, এটা প্যাসকেল, বুঝছো? প্যাসকেলে চাইছে কিন্তু কিলো প্যাসকেলে চায় নাই। কিলো প্যাসকেলে চাইলে 3 হইতো, কিলো প্যাসকেলে চাইলে 3 হইতো, প্যাসকেলে চাইছে তাই 5। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে সবাই দ্রুত বলো তো। অ্যান্সারটা কত হবে? মাহফুজা ইভা জিজ্ঞাসা করেছো কত টাকা ভর্তি? 1200 টাকা। এখন 1000-এর পরে আমাদের ফিটা 1500 টাকা হয়ে যাবে। আমাদের শুরুর দিকে 1000 টাকা ছিল, তারপরে হচ্ছে 1200, তারপরে 1500। আমরা বলেছি আমাদের ফি আস্তে আস্তে বাড়বে, আমাদের কন্টেন্ট বাড়তেছে। প্রথমের ক্লাসগুলো যারা রেকর্ড পাবা তারা তো দেরিতে জয়েন করছো, তারা রেকর্ড পাবা, তবে আমাদের ফি বেড়ে যাবে। কিন্তু 1000 স্টুডেন্ট পর্যন্ত 1200 টাকায় ভর্তি হতে পারবে, তারপরে 1500 টাকা করে দিব আমরা ফি। ওকে, ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে এক অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু কত প্যাসকেলের অ্যান্সার। ওকে, স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের মান কিরূপ হয়? স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের মান কি হয়? চাপের সাথে ঘনত্বের সম্পর্ক কি বলো তো? পির সাথে ঘনত্বের সম্পর্ক কি? সমানুপাতিক। ঠিক আছে, চাপের সাথে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক, তাহলে চাপ বাড়ছে ঘনত্ব কি হবে? চাপের সাথে ঘনত্বের সম্পর্ক কিরকম? সমানুপাতিক। তাহলে চাপ বাড়ছে ঘনত্ব কি হবে বলো তো? যেহেতু চাপ বাড়ছে তাহলে ঘনত্ব কি হবে? সবাই দ্রুত কমেন্ট করে জানাও। যেহেতু চাপ বাড়ছে তাহলে ঘনত্বটাও কি হবে? বেড়ে যাবে। স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের মান কি রূপ হয়? ঘনত্বের মান বেড়ে যায়, চাপের সাথে সম্পর্ক সমানুপাতিক। ওকে, আমরা এরপরে কোশ্চেনে চলে যাব। আমাদের পরের কোশ্চেনটা কি আছে? আমাদের পরে একটা ম্যাথ আছে, ম্যাথের কোশ্চেনটা একবার একটু পড়ো সবাই। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.8 অ্যাটমসফিয়ার চাপে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.8 অ্যাটমসফিয়ার চাপে কোনো গ্যাসের ঘনত্ব এত হলে গ্যাসটির আণবিক ভর কত? দ্যাট মিনস এম এর মান চাইছে। আমরা এখন এটা একটু সলভ করব। এখানে তাপমাত্রা কত দেওয়া? 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া। 18 ডিগ্রি সেলসিয়াস দিলে 273 কেলভিন যোগ করো। 18 এর সাথে 273 কেলভিন যোগ করলে কত হয়? 291 কেলভিন তাপমাত্রা পেলাম। সবাই খাতা কলমে সুন্দর করে তোলো এটা। তারপরে চাপ দেওয়া কত? 5, সরি, পি এর মান হচ্ছে 0.8 অ্যাটমসফিয়ার দেওয়া। ওকে, আমরা পি এর মান 0.8 অ্যাটমসফিয়ার দিলাম। আর ডি এর মান ঘনত্ব দেওয়া হচ্ছে 2.25 গ্রাম পার লিটার দেওয়া। ঠিক আছে, এখন আমরা ঘনত্বের সূত্র একটু আগে বের করে আসছি না? ঘনত্বের সূত্র ডি ইজ ইকুয়াল টু কি বলো তো? ডি ইজ ইকুয়াল টু হচ্ছে পিএম বাই আরটি, তাই না? ডি ইজ ইকুয়াল টু পিএম বাই আরটি। আমাদের চাইছে কি? আমাদের চাইছে এম এর মান। যেহেতু এম এর মান চাইছে তাহলে আমরা একটু কনভার্ট করি, চলো তো। ইজ ইকুয়াল টু পিএম ইজ ইকুয়াল টু আমাদের ডিআরটি, তাই না? ডিআরটি। এবার আমরা এম এর মান রেখে দিলে পিটাকে কি করব? নিচে নামাই দিব না? নিচে নামাই দিব। এবার নিচে নামাই দিয়ে আমরা মানগুলা বের করে ফেলি, চলো তো। আমাদের পি এর মান নিচে নেমে গেল, তার মানে 0.8 নিচে নেমে গেল। তারপর 2.25 ইন্টু 0. আমাদের আর এর মান লিটার অ্যাটমসফিয়ার দিতে হবে, কারণ এখানে লিটারে অ্যাটমসফিয়ারের মান দেওয়া আছে, তাই আমরা আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে দিব 0.821 ইন্টু 291। ঠিক আছে, এবার সলিউশন করো, ক্যালকুলেটরে চাপ দাও, অ্যান্সারটা কত আসে দেখো তো। এবার ক্যালকুলেটরে চাপ দিলে 67.19 আসে, কিন্তু এখানে আমরা 1 আছে তাই এটাই দিব। অ্যান্সারটা কত বের হয়েছে সবার আমাকে একটু জানাই দাও তো। তোমাদের অ্যান্সারটা 1 নাম্বারটা বের হয়েছে? সবার 1 নাম্বারটা বের হয়েছে। ম্যাথটা একটু করে ফেলতে হবে, হাতে কলমে করে ফেললে তোমাদের সুবিধা হবে। হাতে কলমে করে ফেললে ম্যাথটা তোমার হচ্ছে পরীক্ষার হলে করতে সুবিধা হবে। ক্যালকুলেটর ছাড়াও একটা অভ্যাস হয়ে যেতে পারে। আমাদের লাস্টের হিসাবটুকু না ক্যালকুলেটর লাগে, তাই না? এই পর্যন্ত তো হাতে কলমে আসা যায়, তুমি যতটুকু পারো হাতে কলমে আসো। ওকে, আমরা এই কোশ্চেনটার অ্যান্সারটা দিতে পেরেছি। তারপরে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন আমরা জানি 22.4 লিটার। 22.4 লিটার জানি। হ্যাঁ, লিটারকে যদি আমরা মিটার কিউবে কনভার্ট করি, ঘনমিটারে কনভার্ট করি, তাহলে 10 টু দি পাওয়ার -3 যোগ হয়। কত যোগ হয় বলো তো? লিটারকে যদি আমরা হচ্ছে মিটার কিউবে কনভার্ট করি তাহলে কত যোগ হয়? লিটারকে যদি আমরা মিটার কিউবে কনভার্ট করি তাহলে 10 টু দি পাওয়ার -3 যোগ হয়। তাহলে এটার অ্যান্সার কত হবে? সবাই
দ্রুত আমাকে একটু জানাই দাও তো এটার অ্যান্সারটা কত হবে, এটার অ্যান্সারটা কত হবে, এটার অ্যান্সারটা খ হবে। সবাই একটু দ্রুত জানাই দাও তো এটার অ্যান্সারটা কত হবে আমাদের, এটার অ্যান্সারটা কত হবে সবাই একটু দ্রুত জানাও। লিটারকে যদি মিটার কিউবে কনভার্ট করি তাহলে 10⁻³ দিয়ে গুণ হবে, সোজা কথা। লিটারকে যদি মিটার কিউবে কনভার্ট করি তাহলে আমাদের 10⁻³ দ্বারা গুণ হবে। ওকে, তাহলে আমাদের খ হবে অ্যান্সার, তাই না? খ হচ্ছে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কি আছে দেখি। আমাদের 25°C তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ, এখন আমরা একটু দেখবো 25°C তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 1 atm হলে 1/v এর মান এত হয়। ঠিক আছে, আমরা প্রশ্নটা পড়ছি। হ্যাঁ, ওকে, আমাদের দুইটা আয়তন পেয়েছি আমরা, এখানে একটা আয়তন তাহলে এটা v1, এখানে একটা আয়তন তাহলে এটা v2, তাই না? তাহলে আমরা দুইটা v1 আর v2 এর মান পেয়েছি। ওকে, আমরা এখন আমাদের কত 1 অ্যাটমসফিয়ার চাপ, তাহলে p1 এর মান, এখানে আমাদের p1 এর মান আছে, আমাদের বের করতে হবে p2। এখানে যে চাপ চেয়েছে এটা কিসের মান বের করতে বলছে? p2 এর মান বের করতে বলছে। তোমরা বইয়ের প্রশ্নগুলো এইভাবে লিখতে পারো। এখন আসো আমরা p1 v1 p2 v2 সূত্র দিয়ে ফেলে দেই। p1 v1 p2 v2। আমাদের p1 এর মান কত বলো তো? p1 এর মান কত আছে? p1 এর মান হচ্ছে 1 আছে। আর v1 এর মান কত আছে? v1 এর মান 1/v। v1 এর মান কত আছে বলো তো? v1 এর মান আছে হচ্ছে আমাদের, আচ্ছা আমাদের কোনাকুনি গুণ হইলে তো আমরা সিস্টেমটা একটু ঠিক করে নিই। আমাদের এখানে হচ্ছে p1 ইন্টু v1 এর মান হচ্ছে 1/v2 ইন্টু হচ্ছে আমাদের কত, এই জায়গায় হচ্ছে p2 ইন্টু 1/v1 হবে। এইভাবে হবে সূত্রটা। এবার মানগুলা বসাই চলো। আমাদের p1 কত? p1 এর মান হচ্ছে 1 আর 1/v2 এর মান কত? 1/v2 এর মান, 1/v2 এর মান কত দেখো তো? 1/v2 এর মান, এটা হচ্ছে v1 এর মান, আসলে এটা v1 এর মান, লেখো একটু এডিট করে নাও, এটা হচ্ছে v2 এর মান। হ্যাঁ, এটা v2 এর মান। তাহলে আমাদের কত আসে মান? 0.042 আসে। এবার আসো এই জায়গায় p2 তো বেরি করা লাগবে, তাই না? p2 তো বেরি করতে হবে। এবার আমাদের v2 এর মান মানে 1/v1 এর মান কত দেওয়া আছে? 0.05, তাহলে 0.05 দিলাম। এবার আমরা কাটাকাটি করে সুন্দর করে ম্যাথটা বের করব আমরা। দেখো p2 কত হয়? p2 0.042 ইন্টু 0.05 হিসাব করে আনো। হিসাব করে আনার পরে আমাদের কিন্তু 0.84 আসে মান। তাহলে অ্যান্সারটা হবে ঘ। অ্যান্সারটা কত হবে সবাই একটু দ্রুত জানাই দাও। এখানে অ্যান্সারটা সলিউশন করলে কত হয়? এখানে অ্যান্সারটা সলিউশন করলে কত হয় আমাকে একটু জানাই দাও তো দ্রুত। এখানে অ্যান্সারটা সলিউশন করলে কিন্তু 0.84 হয়। তোমরা 0.82 পর্যন্ত আসছো, যারা 82 পর্যন্ত আসছে তাদেরটাও হয়েছে, তাহলে 0.84 হয়। ঠিক আছে, ওকে, ম্যাথটা তাহলে এইভাবেই করতে হবে। আমাদের এটা হচ্ছে v1 এর মান, এটা হচ্ছে v2 এর মান, ধরে নাও এটা v2 আর এটা হচ্ছে v1, তাহলে আমাদের হিসাবটা সুন্দর হয়ে যায়। ওকে, ঠিক আছে, এরপরে কোশ্চেন আমরা চলে যাই। এরপরে কোশ্চেনটা কি আছে দেখি। আমাদের এ ও বি গ্যাসের মোল সংখ্যা যথাক্রমে 10 আর 30। আচ্ছা, মোল সংখ্যা দুইটা কত? 10 আর 30। ঠিক আছে, 10 আর 30 এর মিশ্রণের মোট চাপ কত? ওকে, আমরা এখন যে যত মান দেওয়া আছে, আমাদের এর মোল সংখ্যা কত দেওয়া আছে? 10, আর বির মোল সংখ্যা কত দেওয়া আছে? 30। তাহলে দুইটা যোগ করলে কত হয়? 10 আর 30 যোগ করলে 40 হয়। মোট মোল সংখ্যা কত পেলাম আমরা বলো তো? এখানে মোট মোল সংখ্যা 40 পেলাম। আমাদের একটা নিয়ম আছে না, যে কোনো একটা গ্যাসের মোল সংখ্যা, মোল ভগ্নাংশ বের করার জন্য কি করা লাগে? নিচের ততকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করা লাগে। তাহলে দেখো, এখন যদি আমরা এ গ্যাসের মান বের করতে চাই, এ গ্যাসের নিজের কত? নিজের 10, মোট কত? 40। তাহলে এর জন্য মোল ভগ্নাংশ কত? 10/40। এর জন্য মোল ভগ্নাংশ কত হবে বলো তো? 10/40 মোল ভগ্নাংশ বের করলাম। এবার আংশিক চাপ, আংশিক চাপের সূত্রটা কি বলো তো? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আমরা একটু দেখি আমাদের মোট চাপ কত দেওয়া? মোট চাপ 12 দেওয়া। তাহলে আংশিক চাপ মানে কি? আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশের মান কত? মোল ভগ্নাংশের মান হচ্ছে 10/40 আর মোট চাপ কত? 12। তাহলে আমরা কাটাকাটি করলে 0 0 কেটে যায়, 12 হচ্ছে 3 হয়। তাহলে দেখো তো অ্যান্সারটা কত হয়? সবাই আমাকে অ্যান্সারটা একটু জানাতে হবে, এটা অ্যান্সারটা কত হবে। সবাই আমাকে অ্যান্সারটা জানাই দাও তো, এটা অ্যান্সারটা কত হবে। সবাই দ্রুত জানাই দাও এটার অ্যান্সারটা কত হবে, দ্রুত জানাই দিতে হবে আমাদের অ্যান্সারটা কত হবে। সবাই 3 পেয়েছো না? অ্যান্সারটা 3 হবে।
হবে। তাহলে কিভাবে হইলো আমাদের? প্রথমত আমরা দুইটা গ্যাস দেওয়া আছে, দুইটা গ্যাসের মোল সংখ্যাকে যোগ করব, যোগ করলে মোট মোল সংখ্যা হয়। মোট মোল সংখ্যা দিয়ে নিজের মোল সংখ্যাকে ভাগ করলে মোল ভগ্নাংশ হয়। তাহলে এ গ্যাসের ক্ষেত্রে নিজের কত? 10। তাহলে 10 দিয়ে আমরা হচ্ছে তোমার 40কে ভাগ করলাম, তাহলে মোল ভগ্নাংশ হয়ে গেল। এখন মোল ভগ্নাংশ আর মোট চাপ গুণ করে দিলে আংশিক চাপ পাওয়া যায়। তাহলে মোল ভগ্নাংশের মান বসালাম এই গ্যাসের জন্য, আর মোট চাপ তো দেওয়াই আছে, ভাগ করে দিলাম, আসলো 3 আসছে। অ্যান্সারটা আসছে কিনা দেখো তো, অ্যান্সারটা আসছে কিনা সবাই একটু দেখো তো। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সবাই ক্লিয়ার না? এটা যদি ক্লিয়ার হয় পরবর্তীটাতে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেন কি আছে একটু দেখি। পরবর্তী কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? এটা ঠাড়া মুখস্থ একদম 0.78। এটা একদম সোজা ভাষায় বায়ুমণ্ডলে নাইট্রোজেনের কত, অক্সিজেনের কত, এই মানগুলো একদম বইয়ের মতো একটা ছক আছে, সেটা মুখস্থ করে ফেলবা। 0.78, ঠিক আছে, 0.78 চট্টগ্রাম বোর্ডে আসছিল। আমরা এর পরের কোশ্চেনে চলে যাব। আমাদের আসছে মান কত এখানে দেওয়া হচ্ছে 1.03 অক্সিজেন, এই দুটার মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ চেয়েছে আমাদের। এখানে এখন কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ চেয়েছে, ম্যাথটা একবার একটু পড়তে হবে আমাদের। পড়ার পরে এখন আমরা এখানে মোল ভগ্নাংশ বের করব। চলো একটু ম্যাথটা সলিউশন করি আগে আমরা। হ্যাঁ, এখানে আমাদের এত অক্সিজেন, তাই না? এত মানটা দেওয়া অক্সিজেনের জন্য, যেটা অক্সিজেনের জন্য দেওয়া মান, সেই মানটাকে আমরা হচ্ছে অক্সিজেনের আণবিক ভর দ্বারা ভাগ করব। দ্যাট মিনস এই মানটাকে 32 দ্বারা ভাগ করো। এই মানটাকে 32 দ্বারা ভাগ করো সবাই আমার সাথে সাথে। 32 দ্বারা ভাগ করলে 0.0322 পাবা। 32 দ্বারা ভাগ করলে কত পাবা? 32 দ্বারা ভাগ করলে 0.0322 পাবা, ঠিক আছে। এরপরে এই যে মানটা আছে এটাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মান দিয়ে ভাগ করবা। দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর দ্বারা ভাগ করবা। আণবিক ভর কত কার্বন ডাইঅক্সাইডের? 44 না? তাহলে এটাকে আমরা 44 দিয়ে ভাগ করব। যদি 44 দিয়ে ভাগ করি তাহলে মান পাবো কত? 0.0130 পাবো। তাহলে দুইটা মান পেয়ে গেলাম। দুইটা কত? আমরা হচ্ছে মোল ভগ্নাংশের মান পেয়ে গেছি আমাদের। এখানে আমরা মোলের মান পেয়েছি, সরি, এখানে আমরা হচ্ছে মোলের মান পেয়েছি। ভরকে তোমার হচ্ছে আণবিক ভর দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোলের মান পাওয়া যায়। আমরা মোলের মান পেয়েছি। এখন দুইটা মোল যোগ করি, মোট মোল কত? মোট মোল যোগ করো তো সবাই। মোট মোল সংখ্যা কত? মোট মোল সংখ্যা কত আসে আমাদের? মোট মোল সংখ্যা যোগ করে আসে 0.04522 আসে, 0.04522 আসে মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা চলে আসছে আমাদের। এখন আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ বের করব। মোট মোল সংখ্যা চলে আসলে আমরা এখন কি করব? কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ বের করব। আমাদের যে মোট মোল সংখ্যা বের হয়েছে সেই মানটাকে কার্বন ডাইঅক্সাইডের মান দিয়ে ভাগ করা লাগবে। দেখো এই জায়গাতে এই যে কার্বন ডাইঅক্সাইডের যে মোল বের হয়েছিল আমাদের, এই মোলের মানটাকে আমরা এখন মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করে দিব। তার মানে হচ্ছে 0.04522 দ্বারা ভাগ করে দিবা। কিভাবে করছি আমি আরেকবার বলছি, খেয়াল করো। আমাদের এখানে অক্সিজেনের গ্রামের এককে ভর দেওয়া আছে, একটা গ্রামের মান দেওয়া আছে। গ্রামের যে মানটা দেওয়া আছে সেই মানটাকে আমরা আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পাওয়া যায়। তোমরা কিন্তু W/m = মোল কথাটা জানো। মোল = কি? W/m। যদি ভর দেওয়া থাকে তাহলে আমরা W/m দিয়ে আমরা এটাকে 32 দিয়ে ভাগ করলে মোল পেয়ে গেলাম। এবার এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, গ্রামে দেওয়া আছে, তাহলে এটাকে আণবিক ভর m দ্বারা ভাগ করলে এটাও আমরা মোল পেয়ে গেলাম। তারপরে দুইটা মোল একসাথে যোগ করে দিলাম, যোগ করে দিলে আমাদের মোট মোল সংখ্যা চলে আসলো। মোট মোল সংখ্যার মান যেটা, সেই মানটা হাতে রাখো তুমি এখন। এবার চেয়েছে কি দেখো তো, কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ চেয়েছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোলকে মোট মোল দ্বারা ভাগ করলে মোল ভগ্নাংশ বের হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইডের মোলকে মোট মোল দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে? মোট মোল দ্বারা ভাগ করলে মোল ভগ্নাংশ হয়ে যাবে। দেখো কার্বন ডাইঅক্সাইডের মোলকে তুমি মোট মোল দ্বারা ভাগ করো, দেখো তোমার অ্যান্সারটা কত আসে। অ্যান্সারটা কত আসছে বলো তো সবাই? অ্যান্সারটা কত আসছে আমাকে একটু জানাও। 0.287 আসছে কিনা আমাকে একটু জানাও তো। তোমাদের 0.287 আসছে? 0.287 আসছে কিনা সবাই আমাকে একটু জানাই দাও। এই কোশ্চেনগুলো এমনি বলে বলে সুন্দর করে সলভ করো, দেখো কত ভালো লাগে। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না বিরক্ত লাগতেছে? আমাদের এখনো 33 মিনিট হয়েছে। 33 মিনিট আমরা 29টা কোশ্চেনে আছি, যদিও আমাদের ম্যাথ আসছে এখন, এই জন্য একটু টাইম বেশি লাগতেছে। ওকে, ঠিক আছে, আমরা এরপরে কোশ্চেনে চলে যাব। এরপরে কোশ্চেনটা কি আছে? এরপর সমভরের মিথেন ও হাইড্রোজেনকে শূন্য পাত্রে রাখা হলে আংশিক চাপ। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু আমাদের একবার একটু পড়া লাগবে। কোশ্চেনটা একবার পড়ো, তারপরে আমরা সলভ দিব। এটাতে হচ্ছে আমাদের
তোমাদের এই জায়গায় কি বলছে 30 নম্বরের কোশ্চেনটা, 30 নম্বরের কোশ্চেনে বলছে সমভরের মিথেন আর আচ্ছা এটা আংশিক চাপ পেয়েছে, আমাদের আংশিক চাপটা বের করা লাগবে 30 নম্বরে। ওকে, আমরা এখানে তোমার হচ্ছে আংশিক চাপের সূত্রটা ফলো করে দেখো। এই জায়গাতে সমভরের মিথেন আর হাইড্রোজেনকে শূন্য পাত্রে 25 ডিগ্রিতে রাখা হলো, হাইড্রোজেনের আংশিক চাপ কত? এই জায়গায় মানটা আসলে আমাদের 8/9 আসে। ম্যাথটা তুমি প্রথমে তোমার হচ্ছে মিথেনেরটা বের করো, তারপরে হাইড্রোজেনেরটা বের করো, তারপরে হাইড্রোজেনের আংশিক চাপ বের করো, আলাদা আলাদা করে বের করে তারপরে আমাদের আসলে এটা 8.9 আসে মান। এটার মানটা কত আসে? 8.9 আসে, ঠিক আছে। আচ্ছা, এই মানটা আমাদের 8.9 আসবে। ওকে, আমরা এরপরে কোশ্চেনে চলে যাই। এরপরে কোশ্চেনটা দেখি কি আছে আমাদের। এরপরে কোশ্চেনটাতে কি আছে? এরপরে কোশ্চেন হচ্ছে এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস। আচ্ছা, আমাদের 31 নম্বর কোশ্চেনটাতে কি আছে? এসটিপিতে 3.2 গ্রাম একটা গ্যাস। একটু খেয়াল করে, এখানে 3.2 গ্রাম, তার মানে আমাদের 32 গ্রাম তো হচ্ছে অক্সিজেনের আণবিক ভর। তাহলে 3.2 গ্রাম, 3.2 গ্রাম হইলে আমাদের এখানে আমরা হিসাব করতে পারবো 22.4 লিটার হয় তো, তাহলে ওইখানে আমাদের 2.24 আছে, তাহলে হিসাব করলে 32ই আসে আলটিমেটলি। এটা অক্সিজেন হবে, বুঝছো? এটা কি হবে? অক্সিজেন হবে। এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করে আছে। তাহলে আমাদের গ্যাসটির কোনটা হতে পারে? নর্মালি আমাদের আণবিক ভর বের করে চিন্তা করো, আণবিক ভর কার? অক্সিজেনের আণবিক ভর 32, আর নর্মালি অক্সিজেনের 32 মানে 1 মোল, 1 মোলে হচ্ছে 22.4 লিটার। তাহলে 32 গ্রামে যদি 22.4 লিটার হয়, 1 গ্রামে কত আর 3.2 গ্রামে কত? তাহলে কিন্তু 2.24 হয়। এটা মুখে মুখেই করা যায়, এটার সলভটা তোমরা মুখে মুখেই করতে পারবা। ওকে, তারপরে চলে যাব আমরা এখন 32 নম্বরে। 32 নম্বরে ম্যাথটা একটু কিভাবে করব দেখো। 32 নম্বরে হচ্ছে আমাদের 0.5 মোল নাইট্রোজেন এবং 0.3 মোল অক্সিজেন আছে। 0.5 মোল নাইট্রোজেন, 0.3 মোল অক্সিজেন হলে মোট মোল কত? 0.5 প্লাস 0.3, তাহলে আমাদের অ্যান্সার হয় 0.8। মোট মোল আসে কত? 0.8। অক্সিজেনের মোট সংখ্যা কত? অক্সিজেনের মোল সংখ্যা চাইছে আমাদের, সরি অক্সিজেনের মোল ভগ্নাংশ চাইছে। তাহলে আমাদের হচ্ছে মোট মোল সংখ্যা যেটা পেলাম আমরা, মোট মোলকে অক্সিজেনের নিজস্ব মান দিয়ে ভাগ করো। অক্সিজেনের নিজস্ব মান কত? 0.3। তাহলে 0.8 দিয়ে ভাগ করলে কত হয়? 0.3 কে 0.8 দিয়ে ভাগ করে দেখো তো কত হবে? 0.3 কে 0.8 দিয়ে ভাগ করলে কত হবে? আমাকে একটু জানাই দাও। 0.3 কে 0.8 দিয়ে ভাগ করলে কত হবে? 0.3 কে 0.8 দিয়ে ভাগ করলে 0.35 হবে। সবাই ক্লাসে শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। সবাই ক্লাসে শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে দাও, ঠিক আছে? এরপরে আমরা এখন চলে যাব তারপরে কোশ্চেনে। আর তারপরে কোশ্চেনটা হচ্ছে 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেনে 14 মোল নাইট্রোজেন, 14 মোল নাইট্রোজেন। এখন আমরা দেখব 14 মোল নাইট্রোজেন এবং 6 মোল অক্সিজেন একত্রে মেশানো হলো মিশ্রিত পাত্রের গ্যাসের 200 মিলিমিটার মার্কারি হলে অক্সিজেনের আংশিক চাপ কত? আংশিক চাপ বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে মোট মোল বের করব। আমাদের 14 আর 6 যোগ করলে কত হয়? মোট মোল বের করলাম, মোট মোল হচ্ছে 20। 14 আর 6 যোগ করে মোট মোল বের করলাম, মোট মোল হচ্ছে 20। তাহলে অক্সিজেনের মোল ভগ্নাংশ কত? অক্সিজেনের নিজস্ব মান আর মোট মানকে ভাগ করব, তাহলে অক্সিজেনের মানটা বের হবে। তাহলে আমাদের অক্সিজেনের নিজস্ব মান 6, 6 কে 20 দ্বারা ভাগ করো, কত হয় অক্সিজেনের মোল ভগ্নাংশ? অক্সিজেনের মোল ভগ্নাংশ 6/20 হয়। এবার হচ্ছে মোট চাপ যত দেওয়া আছে, চাপ হচ্ছে দেওয়া আছে 200 মিলিমিটার মার্কারি। যেহেতু অ্যান্সারটা মিলিমিটার মার্কারিতে, তাহলে আমরা জানি কি বলতো? আমরা জানি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ কত পাইছি? 6/6 কত পাইলাম? 20 পাইলাম। আর মোট চাপ দেওয়া হচ্ছে 200 মিলিমিটার মার্কারি। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়? এদিকে আমাদের হচ্ছে 3 হয়, তাই না? আচ্ছা 3 হয়, 3/20 কত? 3/20 60। তাহলে অ্যান্সার কত হবে দেখো তো? এটা অ্যান্সারটা 60 হয় কিনা? এটা অ্যান্সারটা 60 হবে, তাই না? হাতে কাটাকাটি করলে হয়ে যায় কিন্তু। ওকে, 33 এর পরে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন, গ্যাসের ব্যাপন হারের সাথে কার সম্পর্ক আছে? গ্যাসের ব্যাপন হার কি বলো তো? ব্যাপন হারকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ব্যস্তানুপাতিক, 1/m, তাই না? আণবিক ভরের সম্পর্ক আছে। আর এর সাথে কার সম্পর্ক আছে বলো তো? আর ব্যস্তানুপাতিক 1/m হয় না। আমাদের এই কত নম্বর কোশ্চেন এটা? এটা হচ্ছে 34 নম্বর কোশ্চেন। আচ্ছা 34
34 নাম্বার কোশ্চেন, আর ব্যস্তানুপাতিক 1/√m হয়। আচ্ছা ঠিক আছে, 1/1টা উপরে চলে যাবে, √m হবে। তাহলে দেখো তো আমাদের কোনো গ্যাসের আণবিক ভরের বর্গের মূল করার ফলে যে জিনিসটা পাবো, যে মানটা পাবো, সেটার সাথে ব্যস্তানুপাতিক হবে হার। তাহলে গ্যাসের হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে কার সম্পর্ক? আণবিক ভরের সাথে সম্পর্ক, সোজা কথা। এটা অ্যান্সারটা কত হবে বলো তো সবাই? এটা অ্যান্সারটা গ হবে, ঠিক আছে। এরপরে কোশ্চেনে চলে যাব আমরা। আমাদের এরপরে কোশ্চেনটা হচ্ছে 35 নম্বর কোশ্চেন। 35 নম্বর কোশ্চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কত, 25 সেন্টিমিটার কাঁচনলের প্রথম মুখে। আচ্ছা এটা তোমাদের বইতে একটা, একদম বইতে এরকম একটা ম্যাথ আছে, বুঝছো? বইতে এরকম একটা ম্যাথ আমাদের হুবহু করা আছে। বইয়ের এই ম্যাথটা দেখো, 25 সেন্টিমিটার কাঁচনলের প্রথম মুখের কাছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্বিতীয়টাতে একসাথে করলে তোমার হচ্ছে কত ধোঁয়া সৃষ্টি হয়। এটাতে অ্যান্সার আমাদের, এটা অ্যান্সার কত হওয়ার কথা? এটা 35 নম্বর কোশ্চেন, এখানে অ্যান্সার হওয়ার কথা আমাদের প্রথম মুখ থেকে 10 সেন্টিমিটার ভেতরে। এটা বইতে একদম হুবহু একটা ম্যাথ আছে উদাহরণে, এটা আমরা সরাসরি 10 সেন্টিমিটার ভেতরে কথাটা মনে রাখবো, ঠিক আছে? এটা আমরা এইভাবে মনে রাখবো। তারপরে নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? গ্রাহামের ব্যাপন সূত্র আমরা সবাই জানি না, বলো তো? গ্রাহামের ব্যাপন সূত্রটা বলো তো কি হবে? R1/R2 = √m2/m1 না? R1/R2 = R1/R2 = √m1/m2। তাহলে কোনাকুনি গুণ করো তো, তাহলে R1 × √m2, R1 × √m2, তাহলে R2 × √m1, তাই না? তাহলে অ্যান্সার কোনটা বসে আমাদের? এটা আমাদের অ্যান্সার কোনটা হয়? আচ্ছা আমাদের কোনাকুনি গুণ, তো কোনাকুনি গুণ হলে আমাদের সূত্রটা কি হবে? R1, আচ্ছা আমি M2 M1 উল্টাপাল্টা হয়ে গেছে, একটু ঠিক করে নাও। তাহলে তোমরা এই জায়গাতে অ্যান্সারটা আমাদের ক হবে। অ্যান্সারটা কোনটা হবে সবাই বলো তো? এখানে অ্যান্সারটা কোনটা হবে? এখানে অ্যান্সারটা ক হবে। এখানে অ্যান্সারটা ক হবে, ঠিক আছে? এখানে অ্যান্সারটা ক হবে। এরপরে কোশ্চেনে চলে যাই আমরা। নিচের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? ব্যাপন হারের সাথে কার সম্পর্ক আছে বলো তো? ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক আছে। আণবিক ভর ব্যাপন হারের সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমাদের, আচ্ছা এক মিনিট, আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি। আণবিক ভরগুলো আমরা বের করি, চলো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত? ক্লোরিনের 35.5, আচ্ছা 35, 17 তো 35.5 প্লাস 1, তাহলে 36.5। মিথেন, তো মিথেনে কার্বন, কার্বনের 12 প্লাস 4 হাইড্রোজেন 16, ওকে। তারপরে ক্লোরিন তো আমাদের কত? 35.5, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি কত? অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেন, তো নাইট্রোজেন কত? নাইট্রোজেন আমাদের 13, আচ্ছা নাইট্রোজেন 14, তাই না? 7 × 14 প্লাস 3 17। তোমরা দেখো তো সবচেয়ে কম আণবিক ভর কার আসছে? যার সবচেয়ে কম আণবিক ভর তার হচ্ছে ব্যাপন হার বেশি। যার সবচেয়ে কম আণবিক ভর তার ব্যাপন হার বেশি। যার সবচেয়ে কম আণবিক ভর তার ব্যাপন হার বেশি। এখানে অ্যান্সারটা কত হবে বলো তো? অ্যান্সারটা সি হবে। যার সবচেয়ে কম আণবিক ভর তার ব্যাপন হার বেশি। যার সবচেয়ে কম আণবিক ভর তার ব্যাপন হার কি রকম? তার ব্যাপন হার বেশি। সবাই ক্লাসটা শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। আমাদের আরো 13টা কোশ্চেন সলভ করা বাকি, আমরা আরো 13টার মতো কোশ্চেন সলভ করাবো। এরপরে কোশ্চেনে চলে যাব আমরা। একই শর্তাধীন নিচের কোন গ্যাসটি ব্যাপৃত হতে অধিক সময় লাগবে? সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত? সালফার 16 × 32 হচ্ছে এখানে কত? 16 × 32, তাই না? তাহলে আমাদের কত? 64 হবে, 64। হাইড্রোক্লোরিক অ্যাসিড তো 36.5 দেখলামই। অ্যামোনিয়াতে কত দেখছি? 17। আমাদের এখানে তোমার কত? কার্বন ডাইঅক্সাইড 44। দেখো তো কার বেশি সময় লাগবে? যার আণবিক ভর বেশি তার বেশি সময় লাগবে। মোটা দৌড়াইতে পারে কম, আর স্লিম দৌড়াইতে পারে বেশি। তাহলে আণবিক ভর তুলনামূলক যার বেশি তার ব্যাপন হার কি হবে? তার ব্যাপন হার বেড়ে যাবে। তাহলে অ্যান্সারটা কোনটা হবে সবাই বলো তো? আমাদের অ্যান্সারটা কোনটা হবে? এখানে আমাদের অ্যান্সারটা কোনটা হবে সবাই একটু জানাই দাও আমাকে দ্রুত। এখানে অ্যান্সারটা কত হবে? এখানে অ্যান্সারটা হবে এ, ঠিক আছে? এখানে অ্যান্সারটা 1 হবে। দেখো তো বুঝছো কিনা তোমরা সবাই? এখানে অ্যান্সারটা 1 হবে, বুঝছো কিনা আমাকে একটু জানাই দাও। আচ্ছা তারপরে নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক? আবারও আগের কোশ্চেন। নাইট্রোজেনের ক্ষেত্রে কত? 14 × 28, তাই না? 28। অ্যামোনিয়ার ক্ষেত্রে তো 17, মিথেনের ক্ষেত্রে তো 16। কার্বনের ক্ষেত্রে কত? কার্বনের ক্ষেত্রে 12 প্লাস হচ্ছে 16, 12 প্লাস 16 কত? 12 প্লাস 16 হচ্ছে 28, তাই না? হ্যাঁ 28। তাহলে দেখো তো এখানে কত হবে আমাদের? নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক? আমাদের 39-এর অ্যান্সার ক হয় কিনা দেখো তো। 39-এর অ্যান্সারটা কত হবে? ব্যাপন হার সর্বাধিক। নিচের কোনটাতে ব্যাপন হার সর্বাধিক? আচ্ছা
আচ্ছা ক হবে না খ হবে, কারণ খতে মান 16 না, তাহলে 16 তো কম, তাহলে অ্যান্সারটা কত হবে বলো তো সবাই, অ্যান্সারটা কত হবে সবাই একটু বলো তো। সবাই গ দিচ্ছে কেন, সবাই গ দিচ্ছ কেন? নাইট্রোজেন তো 28 না 14, 7 দুগুণে 14 আণবিক ভর, তাহলে দুইটা অণু আছে, তাহলে দুইটা তো আছে 14, 14 দুগুণে হচ্ছে 28, তাহলে তো নাইট্রোজেন হবে না। কোনটা হবে বলো তো? অ্যামোনিয়া হবে, বুঝছো? কোনটা হবে? অ্যামোনিয়া হবে। খ দাও সবাই, ক দিচ্ছ কেন সবাই, সবাই খ দাও। ওকে ঠিক আছে, আমরা আরেকটা কোশ্চেনে চলে যাব। আমাদের এখন এই কোশ্চেন হচ্ছে নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক হবে? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 44, হাইড্রোজেনের ক্ষেত্রে 2, অক্সিজেনের ক্ষেত্রে 16 দুগুণে 32, অ্যামোনিয়ার ক্ষেত্রে 17। এখন বলো তো কোনটা হবে অ্যান্সার? 40 এর অ্যান্সার সবার পারা লাগবে। 40 এর অ্যান্সার না পারলে এখন একটা মাথার মধ্যে বাড়ি লাগাই দেওয়া হবে। 40 এর অ্যান্সার সবার পারা লাগবে। 40 এর অ্যান্সার দেখো কার হবে অ্যান্সার? একদম সবার চাইতে কম তারই তো ব্যাপন হার সর্বাধিক, তাই না? সবার চাইতে কম যার ব্যাপন হার তার সর্বাধিক, হাইড্রোজেন হবে এখানে। তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো সবাই? এখানে অ্যান্সারটা হাইড্রোজেন হবে, হাইড্রোজেন। ওকে, আমরা তারপরে কোশ্চেনে যাব, কোনটির ব্যাপন হার বেশি? কোনটার ব্যাপন হার বেশি? ব্যাপন হার বেশি তার মানে আণবিক ভর কম। এখানে অ্যামোনিয়া কত? 17, অক্সিজেন কত? 32, কার্বন ডাইঅক্সাইড 44, এখানে কার্বন 12 দুগুণে 24, 24 প্লাস 6 কত? 30। তাহলে অ্যান্সার কত হবে? এটা 41 এর অ্যান্সার কত হবে দ্রুত আমাকে জানাই দাও। 41 এর অ্যান্সার কত হবে? কোনটার ব্যাপন হার বেশি? এখানে অ্যামোনিয়া হবে না অ্যান্সার। এখানে কোনটা হবে? 41 এর অ্যান্সার কোনটা হবে দ্রুত জানাই দাও তো আমাকে একটু। 41 এর অ্যান্সার কত হবে আমাকে একটু দ্রুত জানাই দিতে হবে। 41 এর অ্যান্সার কত হবে? 41 এর অ্যান্সার কত হবে আমাদের? ক হবে। এই তো সোজা না? সোজা, কিন্তু হিসাব করতে পারলে ভালোই লাগে। চলো দেখো মিলাইতে পারলে কিন্তু ভালোই লাগে। কোন গ্যাসের ব্যাপন হার সমান? আমাদের নাইট্রোজেনেরও 28, এদিকে কার্বনের কত? কার্বনের 12, অক্সিজেনের 16, 12 প্লাস 16 ইকুয়াল টু 28। তাহলে দেখো প্রথমবারে মিলে গেছে আমাদের দুইটা সমান, তাই না? আর বাকিগুলো করাই লাগলো না। তাহলে এগুলা করে করে দেখা যেত 28 আর এটা হচ্ছে 16 দুগুণে 32, 28 32 সেম না? হিসাব করে দেখা যায় সেম না আসলে, বুঝছো? এটাই সেম। তাহলে অ্যান্সারটা কত হবে সবাই বলো তো? এটা অ্যান্সারটা কত হবে? সবাই দ্রুত আমাকে জানাই দাও এটা অ্যান্সারটা কত হবে। সবাই দ্রুত একটু আমাকে জানাই দিতে হবে অ্যান্সারটা কত হবে। এটার অ্যান্সারটা হচ্ছে এ হবে, এটার অ্যান্সারটা এ হবে। ওকে ঠিক আছে। তারপরে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসটির আরএমএস গতিবেগ বেশি? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসটার আরএমএস বেগ বেশি? আরএমএস বেগের সূত্র জানো তোমরা? আরএমএস বেগের সূত্রটা কি বলো তো? √3RT/m। আরএমএস বেগের সূত্র কি? √3RT/m। ওকে ঠিক আছে, এখন আমরা এই জায়গায় দেখি আমাদের এই জায়গায় আমরা 44 এর অ্যান্সারটা পড়বো তোমার হচ্ছে তাপমাত্রাটাকে আমরা ক্যালভিনে রূপান্তর করব। তাপমাত্রা 27 আছে তো 27 থেকে তাপমাত্রা ক্যালভিনে নিলে 27 273 প্লাস 7। আচ্ছা এক মিনিট, এই জায়গাতে আমাদের তোমার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আরএমএস বেগ চাইছে, কিন্তু নর্মালি আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না দিয়ে এই জায়গাতে আমরা তোমার 0 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কনভার্ট করবো, বুঝছো? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস আরএমএস বেগ চাইলে তো 273 ক্যালভিনই ধরা হয়, 273 কেলভিন। ঠিক আছে, তারপরে আমাদের বেগ এই জায়গায় এম এর মান কত? এই জায়গায় কোন গ্যাসটির আরএমএস বেগ বেশি হবে আমাদের? আচ্ছা এই জায়গাতে একটা কথা আছে, এই জায়গায় তোমার হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় যার ভর কম তার ব্যাপন হার বেশি। নির্দিষ্ট তাপমাত্রায় যার ভর কম তার ব্যাপন হার বেশি। এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা 43-এ কত যায় দেখো তো? 43-এর মনে হয় হাইড্রোজেন যাবে। 43-এর সাথে কত যায় দেখো তো? 43-এর সাথে আমাদের হাইড্রোজেন যাবে, কারণ এখানে যার ভর কম তার আরএমএস বেগ বেশি। এগুলা কিছু ম্যাথই করা লাগবে না, আমরা চলে যাব সরাসরি হাইড্রোজেনে। একদম সোজা কথা একটা লিখে রাখো, নির্দিষ্ট তাপমাত্রায় যার ভর কম তার ব্যাপন হার বেশি, তাহলে তার আরএমএস বেগও বেশি। ব্যাপন হার বেশি তাহলে তার আরএমএস বেগও বেশি, তাই না? তাহলে কোনটির গতিবেগ বেশি হবে? হাইড্রোজেনের গতিবেগ বেশি হবে। যার ভর কম তার বেগ বেশি, সোজা কথা, এটা এমনি মনে রাখবো। যার ভর কম তার বেগ বেশি, এটা ম্যাথই করা লাগবে না, বুঝছো? ম্যাথই করতে হবে না। এবার আমরা এসটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরএমএস বেগ কত? এসটিপি তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দ্যাট মিনস কত ক্যালভিন? 273 ক্যালভিন, 273 ক্যালভিন। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত? আরএমএস বেগ চাইছে, তাহলে আমরা সূত্র ফেলে দিই, চলো তো। সূত্র কি? বেগ v = √3RT/m দিব আমরা। এবার আর এর মান যেহেতু আমাদের এসটিপিতে আছে, এসটিপিতে আর এর মান কত নিবা? এসটিপিতে আর এর মান নিবা এসআই এককের মান 8.314 এর মানটা নিবা। ঠিক আছে, তাহলে আমরা চলো রুট করে ফেলি, ক্যালকুলেটর লাগবে। আচ্ছা ওই পেজ চলে গেছে।
আমরা একটু রুট করে ফেলি, ক্যালকুলেটর লাগবে। 3 ইন্টু কত মান বসাবো, 8.314 ইন্টু আমাদের তাপমাত্রা হচ্ছে 273, তাপমাত্রা 273, এই আণবিক ভর, আণবিক ভর এখানে কত, এখানে তো অক্সিজেন, অক্সিজেন হইলে আণবিক ভর কত 32, তাই না, অক্সিজেন আণবিক ভর কত 32, কিন্তু এটাকে ঘনমিটারে 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করা লাগবে, 10 টু দি পাওয়ার -3। এবার ক্যালকুলেটর চাপো, অ্যান্সার দেখো 4.61 আসে কিনা, 4.61.34 আসে কিনা, 4.6131 আসবে, বুঝছো, এটা আসবে মান। ক্যালকুলেটর চেপে ফেলো, তাহলে দেখবা মান এটা চলে আসছে। তাহলে 44 নাম্বারটা ক্লিয়ার সবাই? 44 নাম্বারটা সবার মান কত আসছে একটু দেখি তো, 44-এ সবার মান কত আসছে সবাই একটু জানাই দাও তো, 44-এ তোমাদের মান কত আসছে, বি আসছে না, বি আসছে, ওকে, তাহলে আমাদের হয়ে গেছে তো। তাহলে আমরা ম্যাথের সলভ করতে পারছি না, এই ম্যাথগুলো এমনি এমনি সলভ করতে হবে, ধৈর্য ধরে ধরে এক একটা কোশ্চেন ধরে ধরে সলভ করা লাগবে, যে আমি যেমনি যেমনি টাইম লাগাই ধরে ধরে সলভ করাই দিচ্ছি, হুবু এমনি টাইম লাগায় ধরে ধরে সলভ করাইতে হবে। যদি ধরে ধরে সলভ করতে পারো তাহলে তোমার হয়েছে, নাহলে কিন্তু ভুলে যাবা। পরীক্ষার হলে যে এত মুখস্থ করা যায় না, এত অ্যান্সার মুখস্থ কেমনে করবা, ধরে ধরে করলে তুমি চিনবা যে এটা করছিলাম, এরকম করে ম্যাথ করছিলাম, এখানে অ্যান্সার এটা না হয় এটা হয়েছিল, এরকম করে মাথায় কিন্তু সেট হয়ে যায়, বুঝছো। ওকে, আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অক্সিজেনের আরএমএস বেগ কত, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখন আমাদের অক্সিজেনের আরএমএস বেগ চাইছে, হুবহু সেম নিয়মের ম্যাথ, খালি আমরা এখানে 0 ডিগ্রি সেলসিয়াস না বসায়া আর 27, দ্যাট মিনস 300 কেলভিন নিয়ে করব, একদম হুবহু সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ বসাও তুমি, 8.314 ইন্টু 300, তো তাহলে 300 কেলভিন, 300 দাও, আর নিচে কত 32 ইন্টু যেহেতু অক্সিজেন 10 টু দি পাওয়ার -3, দেখো তো মানটা কত আসে, এটা 4.83 আসবে, আমাদের মানটা 4.83.56 আসবে। এটার মান কত আসছে দেখো তো, 45-এর মান আসবে 4.83.56, 4.83.56 আসবে, ঠিক আছে। এরপরে আমাদের এখন আসো, আমাদের এই জায়গায় আমাদের কোশ্চেনটা চাইছে কি, স্থির তাপমাত্রায় আরএমএস এর বেগের সঠিক ক্রম, সঠিক ক্রম হচ্ছে তোমরা আণবিক ভর অনুসারে সাজাবা, আণবিক ভর বের করলে দেখো তো আমাদের সঠিক ক্রমটা, হাইড্রোজেনের 2, নাইট্রোজেনের কত 28, কার্বন ডাইঅক্সাইডের 44, কার্বন ডাইঅক্সাইডের 44, নাইট্রোজেনের 28, অক্সিজেনের 2, হিসাবে কিন্তু আরএমএস বেগ তারই বেশি যার আণবিক ভর কম, তাহলে হিসাবে আমাদের এটাই আসে। সলিউশন করে দেখবা এ আসবে, তোমরা হিসাব করে দেখো, একদম ভরের কম অনুসারে সাজাই দেখো, আণবিক ভরটাকে আগে দাও, যার ছোট যেটা সেটা আগে দাও, তারপরে যেটা, তারপরে যেটা, এরকম করে দাও। আণবিক ভর যার যত কম তার বেগের মান তত বেশি, ঠিক আছে, আণবিক ভর যার যত কম তার বেগের মান তত বেশি। এবার আমরা কত নম্বরে আছি, 46 নম্বরে আছি। 47 নম্বরটা দেখি কি আছে কোশ্চেন আমাদের, কোন গ্যাসটি দ্রুত ব্যাপিত হবে, সোজা কথা, কে দ্রুত ব্যাপিত হবে, যার আণবিক ভর কম, ফ্লোরিন F2, এখানে একটা টেকনিক খাটাইতে হবে, ফ্লোরিন F2, নিয়ন হচ্ছে Ne, আর আমাদের অক্সিজেন হচ্ছে O2, ক্লোরিন হচ্ছে Cl2। দেখো সবাই হচ্ছে পরমাণু আকারে, সবাই অণু আকারে আছে, কিন্তু আমাদের নিয়ন পরমাণু আকারে আছে। তোমার কাছে মনে হবে যে আপু ফ্লোরিনের মান কম, তাহলে ফ্লোরিনই মনে হয় হচ্ছে ব্যাপিত বেশি হবে, কিন্তু ফ্লোরিন তো অণু আকারে আছে, তাহলে যেই মানটা আছে সেটা 2 দ্বারা গুণ হয়ে যাবে না, ফ্লোরিনের যেই মানটা আছে সেটা কত দ্বারা গুণ হবে, ফ্লোরিনের যেই মানটা আছে সেটা 2 দ্বারা গুণ হবে, কিন্তু নিয়নের তো 2 দ্বারা গুণ হবে না, নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, নিয়নের যা আছে তাই থাকবে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, সোজা একদম, এটা অ্যান্সারটা কত হবে বলো তো, এটার অ্যান্সারটা কত হবে, নিয়ন হবে। সবাই বুঝছো তো, এটার অ্যান্সারটা নিয়ন হবে, এটা বুঝছো কিনা আমাকে জানাও, এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে, এরপর আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে কি আছে আমাদের, এক মোল গ্যাসের গতিশক্তি কোনটি, এক মোল গ্যাসের গতিশক্তি কোনটা, এটা আমরা হচ্ছে মোল, এক মোল গ্যাসের গতিশক্তি, তাহলে এক মোল হইলে আমাদের নাইট্রোজেনের মান কত, না সরি, এক মোল হইলে আমাদের নাইট্রোজেন না, তোমার এখানে হচ্ছে মোল সংখ্যা n = 1, মোল সংখ্যা 1, মোল n এর মান কত, n = 1 ধরবো আমরা। তারপরে গতিশক্তি সূত্র কি জানি আমরা বলো তো, 3RT, 3/2 nRT সূত্র জানি আমরা, 3/2 nRT, তাহলে 3/2 nRT, ঠিক আছে। তাহলে 3/2, n এর জায়গায় 1 বসাবো, n এর জায়গায় 1 বসাবো, ইনটু কত দিব, RT দিব, তাহলে আমাদের মান আসলো কত, 3RT/2, তাহলে মান আসলো কত, 3RT/2, তাহলে 3RT/2 কত নম্বরে আছে দেখো তো আমাদের, 3RT/2 ঘ নম্বরে আছে। একটু খেয়াল করে ব্যাপারটা, এক মোল বলছে, তাহলে n এর মান 1, আমরা নর্মালি জানি যে আমাদের গতিশক্তির সূত্র হচ্ছে 3/2 nRT, তাহলে n এর মান 1 হয়ে গেলে থাকে কত, শুধু RT থাকে, সোজা কথা। এটা কি বুঝতে পারছো
পারছো তোমরা? এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো, এটা একদম ইজি ছিল, ঠিক আছে। তারপরে আমরা 49 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা 49 নম্বর কোশ্চেন, আমাদের এখানে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। 17 ডিগ্রি সেলসিয়াসকে তুমি ক্যালভিনে রূপান্তর করো। 17 ডিগ্রি সেলসিয়াসকে তুমি ক্যালভিনে রূপান্তর করলে কত হয়? 290 ক্যালভিন হয়। 17 ডিগ্রি সেলসিয়াসকে 290 ক্যালভিন হয়, ঠিক আছে। এবার আমরা গতিশক্তির সূত্র একটা জানি না, একটু আগেই পড়লাম, 3/2 nRT। তাহলে এখানে চাইছো গতিশক্তি, তাহলে গতিশক্তির সূত্র কত? 3/2 nRT তুমি লিখে ফেলো। 3/2 nRT, এখানে আবার এক মোল বলছে, তাহলে n এর মান 1 বসায় দাও। 3/2 × 1 × r এর মান বসায় দাও। r এর মান কত? এসআই এককে দিতে হবে, তাই না? 314, আর তাপমাত্রা 290। ক্যালকুলেটর চাপো, মান আসে দেখো কত? 3616 আসে কিনা? 3616 আসে কিনা আমাকে একটু জানাও। 3616 আসছে কিনা আমাকে একটু জানাও তো। তাহলে অ্যান্সারটা কত হবে সবাই বলো তো? এটার অ্যান্সারটা হবে কত? 361659। 361659 হয়েছে কিনা তোমার অ্যান্সার একটু জানাই দাও। 361659, দ্যাট মিনস বি হয়েছে কিনা? একদম ইজি না? একদম পানির মতো ইজি, কিন্তু ম্যাথগুলো একবার জানলে, টেকনিক খাটালে হয়ে যায়, একদম পানির মতো ইজি হয়ে যাবে আমাদের। তারপরে কোশ্চেন 50 নাম্বার, আমরা আজকের এই কোশ্চেনটা করার পরেই ক্লাস শেষ করে দিব। আমরা 50টা করে কোশ্চেন সলভ করাবো প্রতিদিন, ঠিক আছে। আমাদের এখানে তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা বলেছে। কক্ষ তাপমাত্রা মানে কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন জানোই তো? কক্ষ তাপমাত্রা মানে কত কেলভিন? 298 কেলভিন। কক্ষ তাপমাত্রা মানে কত কেলভিন? 298 কেলভিন। তাহলে আমরা সূত্র জানি 3/2 × nRT। 3/2 × nRT হলে 3/2 × n এর মান কত? 1, r এর মান কত? 8.314, তাই না? তারপরে আমাদের RT এর মান 298। ক্যালকুলেটরে চাপো, অ্যান্সারটা কত বের হয়েছে দেখো? 37। ক্যালকুলেটর চাপো, অ্যান্সারটা কত বের হয়েছে আমাদের? এখানে অ্যান্সারটা কত বের হবে? 3716 বের হবে, বুঝছো? এটার অ্যান্সারটা 50 এর অ্যান্সারটা কত বের হয়েছে একটু দেখো তো। 50 এর অ্যান্সারটা আমাদের এখানে একটু ভুল আছে, ঠিক? আচ্ছা ভুল না, এখানে বড় একটু ম্যাথ করা লাগবে। আচ্ছা তার আমাদের একটু তার আটকে গেছে, একটু ওয়েট করো, আমরা একটু বড় করে ম্যাথ করব। এই ম্যাথটা আরেকটু সলিউশন যাওয়া লাগবে। আমাদের একটা মান বের হয়েছে, তারপরে আমরা এখানে বাকিটুকু করে ফেলি। আমাদের হিসাবটা করো, আমাদের হচ্ছে 6.02 × 10⁻23টি জন্য গতিশক্তির মান পেয়েছি আমরা কত? 3716 × 35 পেয়েছি। এতটি গ্যাসের জন্য পেয়েছি এত, সুতরাং একটি গ্যাসের জন্য কত? একটার জন্য কত? মানগুলো হিসাব করতে করতে যাইতে হবে আমাদের। উপরে এই যেই মানটা আছে সেটাই বসাবো, আর নিচে অ্যাভোগাড্রোর সংখ্যা 0.02 × 10⁻23 বসাই দিব। এই মানটা বসানোর পরে আমাদের আসবে 6.17 × 10⁻23। -23 থেকে আমরা এখন 1 জুল = 10⁻7 আর্টস জানি, সেই হিসাবে কনভার্ট করে আমাদের মানটা চলে আসবে কত? গুণ করে দিব আমরা 6.17 × 10⁻21 গুণ 21 গুণ হয়ে যাবে, বুঝছো? 10⁻³ হয়ে 10⁻7 হয়ে, তারপর আলটিমেটলি মান আসে 6.17। আলটিমেটলি মানটা আসবে কত আমাদের? 6.17 × 10⁻14। 6.17 × 10⁻14। আমাদের 50 এর অ্যান্সারটা কত আসে? 6.17 × 10⁻14, কিন্তু বইতে দেওয়া আছে 10⁻20, বুঝছো? এই জন্যই ভুল বলছিলাম। আমাদের আলটিমেটলি কাউন্ট করলে আসে -14, কিন্তু বইতে দেওয়া আছে -20। তাহলে আমাদের ওই যে তোমার হচ্ছে অর্ধেক লাস্টের গুণটা না করলেও চলে, 21 থেকে 20 মনে রাখবা, বুঝছো? এই মানটা একটু ভুল আছে, বলছিলাম এই মানটা হচ্ছে আমাদের হিসাবে আসে 10⁻14, কিন্তু বইতে দেওয়া 20, তুমি 20 বলবা, ঠিক আছে? এটা একটু মুখস্থ করে রাখো, এটাকে মার্ক করে রাখো। এটা আমাদের আসে হিসাবে -14, কিন্তু বইতে অ্যান্সার দিছে ক। কিছু করার নাই, আমরা ক বইলা পড়ে রাখবো, বুঝছো? কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে 10⁻14। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত যতটুকু পড়াইছি তোমরা বুঝতে পারছো এটা, ঠিক আছে? ওকে, এখানে আমাদের আচ্ছা আপু নাইট্রোজেন হবে, একটু বই দেখেন কোনটা নাইট্রোজেন হবে। আচ্ছা এখানে যদি নাইট্রোজেন হয় তাহলে হিসাবটা মিলে যাওয়ার কথা। আচ্ছা নাইট্রোজেন আমাদের মনে হয় টাইপিংয়ে ভুল হয়েছে, আমি টাইপিংটা দেখে সলিউশন করাইছি, এর জন্য হয়তো বা ভুল হয়েছে, বুঝছো? একটু যাই হোক, আলটিমেটলি আমাদের মানটা 10⁻20 হিসেবে ধরতে পারো। ওকে, তাহলে আমরা এইটুকু কি বুঝছি? হ্যাঁ, বইয়ে তো নাইট্রোজেন দেওয়া, তাহলে নাইট্রোজেন হিসাবে করো, তাহলে নাইট্রোজেন হিসাবে করো আমাদের, তাহলে মিলে যাবে। নাইট্রোজেন হিসেবে করো, ওকে, তাহলে আমাদের মিলে যাবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে
আজকে এইটুকুই রাখবো আমাদের আজকের সলভটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাইট্রোজেন দিয়েই করো। নাইট্রোজেন যেহেতু দেওয়া তাহলে আমরা বইতে নাইট্রোজেন দেওয়া, তাই আমরা নাইট্রোজেন হিসেবেই করব। নাইট্রোজেন হিসেবে করলেও তো আহামরি চেঞ্জের কিছু নাই, বুঝছো? নাইট্রোজেন হিসেবে করলেও তো একই কথা। এখানে তো আর আমরা নাইট্রোজেন হাইড্রোজেনের জন্য এক্সট্রা করে কোনো মান নেই, মান নিছি যে নাইট্রোজেনের আণবিক ভর এত, হাইড্রোজেনের আণবিক ভর এত, এমনি তো আর নেই, তাই না? এমনি তো নাইট্রোজেন হাইড্রোজেন তো ম্যাথের মধ্যে কোনো ইফেক্টই ফেলতেছে না। নাইট্রোজেন হাইড্রোজেন হইলেও তো একই কথা, সমস্যা নাই। তোমরা নাইট্রোজেন ধরে করো, বইতে যদি নাইট্রোজেন ধরেই থাকে তুমি নাইট্রোজেন ধরেই করো, একই কথা, বুঝছো? আলটিমেটলি তাহলে আমাদের যে মান আসে সেটাই আসে। ওকে, আজকে আমরা ক্লাস এখানেই শেষ করব। আমাদের নেক্সট দিন আবার কালকে ক্লাস আছে। আজকের ক্লাসে ম্যাথ ছিল অনেক বেশি, আজকের ক্লাসটাতে ম্যাথ ছিল অনেক বেশি, কালকের ক্লাসে এত বেশি ম্যাথ নাই। কালকে আমরা অনেক মজা করে আরো এমসিকিউ সলভ করাবো। আশা করি তোমরা সবাই কালকের ক্লাসে থাকবে। আমরা কালকে এবং পরশু 2 দিনই এই চ্যাপ্টার করাবো, তারপরে এই চ্যাপ্টারের উপরে একটা এক্সামও নিব। আশা করি সবাই ম্যাথগুলো সুন্দর করে সলভ করবা। ওকে ঠিক আছে, কালকে আমাদের রাত 10টায় তো পেইড ব্যাচের ক্লাস না, কালকে রাত 7:30টায় আমাদের ইংরাজি ক্লাস আছে, পেইড ব্যাচের 3 নম্বর ক্লাস। তাই তোমরা যারা আমাদের মেডিকেল জেনারেলস ইংলিশ ব্যাচে জয়েন হতে চাও, কালকের ক্লাসটা যদি করতে চাও তাহলে তোমরা আজকে জয়েন হয়ে যাও, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। ওকে।